এই উপস্থিতি আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমাদের সমাবেশটি করব। আমাদের প্রধান অতিথি খুব দ্রুত আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের এই উঠান বৈঠকে উপস্থিত রয়েছেন 25 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব সজীব ভাই। উপস্থিত রয়েছেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধাভাজন জনাব ইমরান হোসেন। উপস্থিত রয়েছেন রংপুর জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি মনিরুজ্জামান হিজবুল। উপস্থিত রয়েছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ইমরান সুজন। উপস্থিত রয়েছেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ তুহিন। উপস্থিত রয়েছেন রংপুর জেলা যুব দলের সম্মানিত কোষাধ্যক্ষ আশাফুল ইসলাম, ফেসবুক পেজের মিডিয়া সেল আর সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে লাইভে গেছিস নেতৃবৃন্দ আমি আপনাদেরকে পর্যায়ক্রমে পরিচয় করে দিব। লাইভ হচ্ছে মানে সবাই দেখতেছে মিডিয়া ও প্রিয় উপস্থিতি, একটি অনুষ্ঠানের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে শৃঙ্খলা। বিশেষ করে আমরা সামনে যারা রয়েছি আমরা শৃঙ্খলাটি বজায় রাখবো। আরো বিশেষ করে মঞ্চে আমরা যারা বসবো আমরা একটু অনুষ্ঠানের প্রকরণটা বোঝার চেষ্টা করবো এবং শৃঙ্খলা বজায় রাখবো। আমাদেরকে দেখে সামনে অডিয়েন্স শিখবে। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবীনগর আপেল ভাই আমি রুহিত রংপুর থেকে ভাই ওই যে লাইভে গেছি ভাই, লাইভে গেছি ভাই, গুরুত্বপূর্ণ রংপুর ডিভিশন। আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের প্রিয় মানুষ, যে মানুষটি এই নবীনগর তথা 25 নং ওয়ার্ডের মানুষকে নিয়ে সবসময় চিন্তা করেন, যে মানুষটি আপনাদের সুখে এবং দুঃখে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং আপনারাও তার সুখে এবং দুঃখে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেছেন, যে মানুষটি আগামী দিনে এই 25 নং ওয়ার্ডকে কিভাবে একটি মডেল ওয়ার্ডে পরিণত করা যায় সে কারণে একটি স্তম্ভ দরকার, অর্থাৎ একটি শক্ত প্রতিনিধি দরকার। সেই প্রতিনিধিকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কথা চিন্তা করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর একটু কথা বলবো, অনেক সচেতন আমি মনে করতাম এবং আমরা দীর্ঘদিন দেখেছি এই খুলনা চট্টগ্রামের মানুষরা হচ্ছে একজন সচেতন মানুষ। আর আমি আজকে দেখতে পেলাম যে মানুষটি এখন বক্তব্য রাখবেন উনি একজন সচেতন মানুষ, কারণ উনি অগ্রিম বুঝতে পেরেছেন আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারে যাবে। তাই উনি অগ্রিম ধানের শীষ মার্কার প্রার্থীকে আপনাদের সাথে পরিচয় করিয়ে নিয়ে এসেছেন। সেই মানুষ 25 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রদ্ধাভাজন জনাব নুরুন নবী ফুলু এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তাহলে সবাই নবীনগরে আজকে উঠান বৈঠক। এই উঠান বৈঠকে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলাদ এনামুল হক, সভাপতি নবীনগর জামে মসজিদ। মঞ্চে উপস্থিত আমাদের রংপুরের নয়নমণি রংপুর 3 আসনের ধানের শীষ মার্কার পদপ্রার্থী ছোট্ট বড় ভাই শামসুজ্জামান স্বামী ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের সকলের ছোট ব্যক্তিত্ব ছিলেন, সবাই তাকে কেউ চাচা কেউ ভাই একজন এক এক সম্বোধন করে সম্মান করতাম। উনিও আমি দেখতাম যে প্রতিদিন সকালেই
মনিওয়ারকে এই এলাকায় আসতো, এদিক দিয়ে যাইতে আসতো, সকলের সাথে কুশল বিনিময় করতো। সেটা হলো বরুণ মুজাফর ভাই। সেই মুজাফর ভাই তো আজকে আমাদের মাঝে আসতে পারেনি। সেই তার পরিবর্তে তার সহধর্মিনী ছোট ভাবিজান আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। এখানে উপবিষ্ট আছেন আমার সহকর্মী তেজগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার 25 নং ওয়ার্ডের এই নবীনগর এলাকার মা বোনেরা ভাইয়েরা, সকলকে আমার সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আপনারা আমাকে হয়তো কোনোদিন দেখেন নাই কোনো দলে। দলে দেখেছেন কি কোনো দলে? আমি কোনো দলে বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নাই, এখনো নাই। শুধু এইবার প্রথম, জীবনের প্রথম সমবায়ের পক্ষে আপনাদের কাছে এসেছি। কারণ আমি দীর্ঘ, আপনারা জানেন আমাকে ছোটবেলা থেকে আপনারা ভোট দিচ্ছেন। সেই 1999 সালের ফেব্রুয়ারি মাস আর আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাস এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন আপনাদের সংযুক্ত আপনারা সেই 99 সালে আমাকে প্রথম ভোট দিয়ে জয়যুক্ত করেন। তা ততদিন পর্যন্ত আপনাদের কাছে আমার নানাভাবে নানাজনের সাথে সম্পর্ক গড়ে উঠেছে। তা আমি যেটা বলতে চাইছি যে আমরা রংপুরবাসী বারবার পিছিয়ে যাই। কারণ কি কারণে পিছিয়ে যাই? রংপুরে ভালো কিছু হয় না, উন্নয়ন হয় না। কি কারণে হয় না? কারণ আমরা গোড়াতে ভুল করি। ভুলটা কি? দেখা যায় যখন যে সরকার গঠন হবে আমরা ভোটটা দেই তার উল্টা দিকে। মানে সরকার যে আমরা যেটা বুঝতে পারি যে যেমন দক্ষিণবঙ্গের লোক দেখবেন যে ওনারা যে যারা সরকার গঠন করার সম্ভাবনা থাকে তাকে ভোট দিয়ে এমপি বানায়। আর আমরা কি করি? আমরা জানি যে অমুক সরকার গঠন করবে, ভোটটা দেবো তার উল্টা দিকে। এবার আপনারা হয়তো জানেন, আমার বিশ্বাস যে আগামী 12 তারিখের নির্বাচনে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তারেক জিয়া সরকার গঠন করবে। আমরা সেই দিক থেকে উল্টে দিকে যাবো কেন? আমরা চাই যে সমবায়কে ভোট দিয়ে, ধানের শীষ মার্কা ভোট দিয়ে আমরা সরকারের অংশীদারিত্ব সরকারের পক্ষে যাই। কারণ তারেক জিয়ার কথা বলতে গেলে তো আমরা পাবো না, আপনারাও পাবেন না। আমাদের দরকার এমপি। এখন আমাদের প্রার্থী সমবায়। অবশ্যই সমবায়কে আমাদের পক্ষ থেকে তারেক জিয়ার সঙ্গে সংসদে যে আমাদের রংপুর যে অবহেলিত রংপুর এর কথা যে ওনাকে তুলে ধরতে হবে। তাই আমি আপনাদের অনেকে ভাই, অনেকে সন্তান, অনেকেই আমার মানে নানা দিক দিয়ে সম্পর্ক আছে। আপনাদের কাছে এতটুকুই আবদার যে আগামী 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের সেন্টার তো RCCI স্কুল। এই RCCI স্কুলে যেন সমবায়ের ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়লাভ করে। আপনারা ইনশাল্লাহ সেটা রাজি আছেন তো? সবাই ইনশাল্লাহ তাকে ভোট দিবেন। তা পরিশেষে সমবায় আমাদের এই এলাকায় আমার মনে হয় তো কোন প্রার্থী, কোন এমপি প্রার্থী কোনদিন আপনাদের কাছে এসে এইভাবে ভোট চায় নাই। চাইছে কি? এই একমাত্র সমবায় আপনাদের কাছে এসে, আপনাদের বাড়ির কাছে এসে আপনাদের সঙ্গে দেখা করে ওনার ভোট চাওয়া, ওনার মতামত পেশ করবে। তাই আমি মনে করি যে সমবায় আর একটা শরীর ভুলে গিয়েছি। সমবায়ের বাড়িতে কোথায় আপনারা বলতে পারেন? মারলা না?
শামুমের বাড়িতে হলো এই আমাদের এই লোকা কলেজের উপস্থিত রোডটা কি জিএলআই রোড না জিএলআই রোডের উপস্থিত পাড়াটা কি রবার্টসনগঞ্জ দাদিপাড়ার পরে কি রবার্টসনগঞ্জ পানির ট্যাঙ্কি রওশনগঞ্জ পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি তা এদিক দিয়ে কিন্তু হাঁটি যাওয়া যায় কিনা শিক্ষা উপরে স্কুলের ওদিক দিয়ে 10 মিনিট হাঁটি যাওয়া যাবে 10 মিনিট হাঁটি যাওয়া যাবে 5 মিনিট হাঁটি যাওয়া যায় এদিক দিয়ে মিষ্টি পাওয়ার মধ্যে যতক্ষণ সময় লাগবে রওশন দেখতে ততক্ষণ সময় লাগবে তা ওই দিক দিয়ে সময় কি আমাদের কাছে কাছে না প্রতিবেশী অবশ্যই জি আমাদের ওয়ার্ড হলো 25 আর সমবায় ওয়ার্ড হলো 26 তা সেই দিক দিয়ে সমবায় আমাদের প্রতিবেশী অবশ্যই জি পাশাপাশি ওয়ার্ড তারপর পাশাপাশি গ্রাম জি তাহলে অবশ্যই সমবায়ের একটা হক আছে আমাদের প্রতি অবশ্যই জি সেই জন্য আগামী নির্বাচনে অবশ্যই আমরা ধানের শীষ মার্কায় সমবায়কে ভোট দিয়ে জয়যুক্ত করব এটা আমাদের সকলের ওয়াদা হোক প্রতিশ্রুতি হোক এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ সবাই বলো শামু ভাইয়ের আরজুল আপার আলেক ভাইয়ের মহিলা দলের জোরে বলো আরো একবার সুন্দর সুন্দর তালি হবে এটা তালি হবে যে স্লোগান দিচ্ছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রংপুর জেলা যথাযথ সম্মানিত আহ্বায়ক নুরুজ্জামান মানিক, সম্মানিত সদস্য সচিব শ্রী উৎপল ভৌমিক। এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন রংপুর মহানগর বিএনপির প্রয়াত সভাপতি। আপনাদের এই এলাকার কিছু সন্তান ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন, আমাদের সকলের প্রিয় মানুষ ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম মোজাফফর হোসেনের সম্মানিত সহধর্মিণী, আমাদের সকলের প্রিয় জাতীয় পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন মরহুম মোজাফফর চাচার পুত্র সাফায়েত সৌরভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার স্বামীকে সবাই কম বেশি সবাই চেনে, ওর বিএনপিকে ভালোবাসতো, ওই থেকে আমিও বিএনপিকে অনেক ভালোবাসি। ওই জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য স্বামীকে সবাই ধানের শীষে ভোট দেবেন। এই উপলক্ষে আমি আজকে আসছি আপনাদের কাছে অনুরোধ, সবাই ধানের শীষে ভোট দেবেন এবং জয়যুক্ত করবেন। সবাই ভালো থাকবেন। তালি সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন রংপুর মহানগর বিএনপির সম্মানিত সদস্য জনাব সালেকুজ্জামান খালেদ। শ্রদ্ধাভাজন জনাব সালেকুজ্জামান খালেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় মানুষ, রংপুর সদর 3 আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শামসুজ্জামান শামু, উপস্থিত আমার শ্রদ্ধেয় ভাবি। আপনারা জানেন মুজাফফর ভাই আমার রাজনৈতিক গুরু, আমি তার হাত ধরে রাজনীতিতে আগে পা করে আজকে এই পর্যন্ত এসেছি। সেই শ্রদ্ধাভাজন আমার ভাবি উপস্থিত, তার পরিবারের সদস্য সৌরভ সহ এখানে আপনাদের অতি প্রিয় কাউন্সিলর যারা আব্দুল নবী কুলু, 23 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং রংপুর বিএনপির অন্যতম নেতা, জেলা বিএনপির সদস্য হিরণ পালবেশ সহ এখানে অন্যান্য নেতৃবৃন্দ। সময় হবে সবার নাম নিবেন না, কেউ মনে কিছু করবেন না। আমি শুধু আজকে সমবায়কে বলবো, সমবায় ইনশাল্লাহ আমরা দোয়া করতেছি আগামী 12 তারিখের নির্বাচনে আপনি সংসদ সদস্য একটি হবেন। আমার বিশ্বাস আল্লাহ কবুল করবে, কিন্তু আপনাকে আজকে কথা দিতে হবে এই নবীনগরে
এখানে 147 শতক জায়গা। আজকে নবীনগরবাসী আপনাদেরকে বলি, এই জায়গাটা আপনারা তো জানেন, যেটা কেন্দ্রীয় পূর্ব শালবন ঈদগাহ মাঠ, যেখানে আমরা গত ঈদে নামাজ পড়েছি। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আগামী রমজানেও পরে আমরা নামাজ পড়ব। তো এই মাঠটা শামু ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কিন্তু পেয়েছি। ঢাকা থেকে, লালমনিরহাট থেকে, বিভিন্ন জায়গা থেকে শামু ভাইকে এই মাঠ যাতে আমরা না পাই সে ব্যাপারে বহু প্রকার কথা বলা হয়েছে। শামু ভাই একটা কথাই বলছে যে কে সঠিক, যারা মাঠ চাচ্ছে তারা সঠিক না যারা মাঠের বিপক্ষে তারা সঠিক। তখন তারা কোনো উত্তর দিতে পারেনি। এবং সবাই ভাই বলছিল যে এই মাঠটি সালেক নিজের জন্য নিচ্ছে, যদি নিজের জন্য নেয়, এনামুল হাজি নিজের জন্য নেয়, আমি কোনো তদবির করব না। আর এই মাঠ যদি নবীনগরের জন্য নেয়, পূর্ব শালবনের জন্য নেয়, বোটলার জন্য নেয়, যদি এই অঞ্চলের জন্য নেয়, তাহলে আমি তদবির করব। তখন কিন্তু সমবায় ঘটে দাঁড়ায় নাই। যার মূল্য আজকে 100 কোটি টাকা, 100 কোটি টাকা যার মূল্য, সেই জমি শামু ভাই আমাদেরকে আল্লাহ রসিম রহমতে তার চেষ্টায় আমরা ভোগ করতেছি। তাই আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের শামু ভাইয়ের 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে তাকে জয়লাভ করাতে হবে। আর আমার আপনাদের নবীনগরবাসীর প্রতি একটা দাবি আছে। আপনারা জানেন এখানে শিউলি ছিল, মাদক কারবারি, মাদক সাম্রাজ্য শিউলি। এই আপনাদের ভালো কথা চিন্তা করে, আপনাদের মঙ্গলের কথা চিন্তা করে এই শিউলিকে এখান থেকে উৎখাত করেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম। 3টি মামলা দাবি অযোগ্য ধারার মামলা, নোংরা মামলা, মুখে আনা যায় না, নারী নির্যাতন মামলা খেয়েছিলাম। তো আজকে আমি আপনাদের কাছে ভিক্ষার হাত নিয়ে দাঁড়িয়েছি। আমাকে আপনার সন্তান হিসেবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি অনুরোধ করব, ভোটটা ধানের শীষে আমাকে দিন। আমি ভোট পেলে সমবায় পাবে, সমবায় ভোট পেলে তারেক রহমান পাবে, তারেক রহমান আর কথা বলবো না। আপনারা সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সমবায় এমপিএল মন্ত্রী হবে এবং আজকে কথা দিয়ে যাবে এই 1 একর 47 শতক জায়গা, এটা এই নবীনগরের, পূর্ব শালবনের এবং এই অঞ্চলের জন্য উনি আমাদেরকে ওয়াক্ফ করে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে শুভেচ্ছা আকারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পার্শ্ববর্তী ওয়ার্ড 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব লিটন পারভেজ। আজ নবীনগর উদ্যান বৈঠকের সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রধান অতিথি, আজকের এই প্রোগ্রামের যাকে নিয়ে ঘিরে শামসুর রহমান শামু ভাই, উপস্থিত আছেন নূর নবী ফুলু, উপস্থিত আছেন সালেক ভাই, উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মোজাফফর ভাইয়ের সহধর্মিণী ভাবি সহ আমার অঙ্গ সংগঠন বিএনপি সকলকে জানাই আমি শামসুর রহমান শামু ভাইয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে প্রতিটা এলাকায় আপনার মারপর এমপি এইভাবে উদ্যান বৈঠক করে কিন্তু কেউ আসেনি কখনো। আমরা কারো গোলামও নয়, আমরা কারো কাছে মাথাও বিক্রি করি নাই। প্রতিবার একটা মার্কা মনে করেছে এটা আমরা মনে হয় আমরা এটা আমাদের নির্দেশে আমরা যা ভোটের সেটারে ভোট দেই। আপনাদেরকে সচেতন হতে গেলে, আপনাকে থেকে ডাক ভাড়া উত্তর দিতে গেলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এইভাবে তোমরা ধানের শীষে একটু ভোট দিয়ে ডাক ভাড়া উত্তর দেবেন, এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন, এই পর্যায়ে উনি সভাপতি পরে দিব, এই পর্যায়ে এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা আকারে বক্তব্য রাখবেন আজকের এই সভার সম্মানিত সভাপতি
নবীনগর জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং নবীনগর ঈদগাহ মাঠের সম্মানিত সদস্য সচিব, অত্র এলাকার সম্মানিত মুরব্বী শ্রদ্ধাভাজন জনাব আলহাজ এনামুল হক সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবীনগরের বিধান বৈঠকে সম্মানিত সংসদ সদস্য ধানের শীষ মার্কা শামুল ভাই উপস্থিত। আমি একটি কথাই বলবো, সেটা হলো যে মোজাফফর ভাই বড় ভাই সম্ভবত আকবর ভাই হবে। 74 সালে ওনার সঙ্গে পরিচয়ের অংশ। আমার একটা পাঠ কল ছিল, এই পরিচয়ে ওনার একটা ওয়াজ খবর ছিল, তাই ওই সুবাদে মোজাফফরের সঙ্গে পরিচয় এখানেই হয়। আমার অরিজিনাল বাড়ি কিন্তু চিনমান। আমি 9 সালে এখানে এসেছি। আল্লাহ রহমত, আমি কোনো রাজনীতি করি না, কোনো দল, কোনো কিছু আমি করি না। উপস্থিত আপনারা যারা আছেন ভাই বোন, আমি অনেকেই চিনি না, কারণ যেহেতু আমি ব্যবসা করি। এই জন্য আমার ত্রুটি বিশেষ করে সমাজকে দেখবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি এখানে শুধু একটি কথার জন্য দাঁড়াইলাম, সেটা হলো যে এই নবীনগরে 1 একর 47 শতক জমি নিয়ে একটা রাজনীতিতে আমরা গিয়েছিলাম। সেটা ছিল কি, আমার কথা বলেছিল এক লোক যে ওখানে নবীনগরের হাজিকে, এটাকে শামু ভাইকে মনে হয় বলেছিল সম্ভবত। শামু ভাই উত্তরে বলছিল যে আমি ওই হাজিকে চিনি না। তো বাইরে সাহেব আমাকে খালেক ভাই একদিন বলল যে এনামুল ভাই, শামু ভাই কিন্তু নবীনগর আছে, আপনি কোথায়? আমি তখন বললাম যে আমি তো বাইরে আছি, আসতেছি। আমি শামু ভাইকে চিনি না, কাউকেও চিনি। শামু ভাই আসলো, দেখা হলো, কথা হলো, সালাম কালাম দিলাম। পরে শামু ভাইকে আমি দাওয়াত দিলাম যে একটা চা খেয়ে যান আমার বাসায়। আমার কিন্তু হাত কাপে, আমি কিন্তু স্টকের রুগী, আমি স্টকের রুগী। পরে শামু ভাই যাই হোক আমার দাওয়াত দিল, চা খেয়ে ওখানে আলাপ করলো ওনাদের সঙ্গে যে আমি যে উদ্দেশ্যে এসেছি নবীনগরে, আমি যা দেখলাম না, ঠিক আছে, আমি যা দেখলাম তাতে এটা জনগণের জন্য এনারা ইয়ে করছে, রাজনীতি করতেছে বা যুদ্ধ করতেছে বা ইয়ে করতেছে, আমাদের সঙ্গে কথা বলতেছে। সে কারণেই আমি এই জমির জন্য আমি আপনাদের পক্ষে কোনো কথা বলতে পারবো না। এটা আমার ঘরের মধ্যেই বসেই করছে। তো এই কারণেই আজকে একটা সুদিন কিন্তু আছে, সেটা হলো যে ইনশাল্লাহ সরকার গঠন করবে ধানের শীষ মার্কা তারেক রহমান এবং আমাদের শামু ভাই, উনি সংসদ সদস্য পদপ্রার্থী 3 নম্বর আসনের। ওনাকে যদি আমরা জয়যুক্ত করতে পারি, আমি নবীনগরবাসীর পক্ষ থেকে বলতে চাই, আপনারা সকলেই শামু ভাইকে ভোট দেবেন কিনা একটা হাত তুলে আমাকে দেখান। নবীনগরবাসী আলহামদুলিল্লাহ আপনারা হাত নামান। আমি এতটুকু বলবো, শামু ভাই আপনাকে ওয়াদা দিচ্ছি, নবীনগরবাসী কোনোদিন মিথ্যা কথা বলে না, বেমিনিও জানে না। আমরা আপনাকে নিঃসন্দেহে ভোট দেব এবং আপনি সংসদ সদস্য হবেন, ইনশাল্লাহ আমরা দোয়া করি। তবে আমার প্রাণের দাবি, আপনি নবীনগরের 1 একর 47 শতক জমি আপনি আমাদেরকে ওয়াক্ফ করে দেবেন, এই ওয়াকাফাটুকু আমাদেরকে দিয়ে দেন নবীনগরবাসীর কাছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সমাবেশ, আজকের এই নির্বাচনী উঠান বৈঠকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গত 30শে জানুয়ারি ঐতিহাসিক কালেক্টর ঈদগাহ মাঠে বিএনপির সম্মানিত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ওই মঞ্চে যার হাতে ধানের শীষ মার্কা তুলে দিয়ে এই রংপুরের মানুষের উন্নয়নের জন্য দায়িত্ব প্রদান করেছেন। রংপুরে ধানের শীষ মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী রংপুর মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক, জনসম্পৃক্ত জননেতা জনাব শামসুজ্জামান শামু এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন।
রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাফফর হোসেন সাহেবের সহধর্মিনী, উপস্থিত এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর নবী ফুলু, সাবেক 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিটন পারভেজ, উপস্থিত এই ওয়ার্ড বিএনপির সভাপতি সালেকুজ্জামান সালেক, সেক্রেটারি সজীব, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকাবাসী, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে রাত অনেক হয়ে গেছে, আমার কিন্তু আরো একটা মিটিং মোমিনপুরে আছে, রাত 11টা প্রায়, তাই না? মোমিনপুরে আছে, সেখানেও যেতে হবে। আর আপনাদেরকেও আমার মনে হয় যে অনেকক্ষণ ধরে আমরা আটকিয়ে রেখেছি, তাই না? ঠিক কিনা? আপনাদেরও তো কষ্ট হচ্ছে, সমস্যা নাই ভাই? একটু ফ্রেম থেকে একটু পরে বোনরা তো গালিগালাজ করবে না যে ইনি তো ভদ্রলোক না, কারণ এত দেরি করে আসলো, আবার এতক্ষণ ধরে কথা বলতেছে। তো ভাই বোনেরা, এখানে আমার এই ওয়ার্ডের কাউন্সিলর ভাই ফুলু ভাই আমাকে গ্রেফতার করে নিয়ে এসেছে এই ওয়ার্ডে সব মিটিং করার জন্য। ফুলু ভাই তো আপনাদের অনেক প্রিয় কাউন্সিলর নাকি? অনেকবার ধরে কাউন্সিলর হয়েছে। উনিও আছে, উনিও চায় রংপুরের উন্নয়ন হোক, আপনারাও চান রংপুরের উন্নয়ন হোক। আসলে এখানে যারা আছে তাদেরকে বেশি বোঝানোর আমার মনে হয় প্রয়োজন নাই, আছে কি? আমি অনেক জায়গায় অনেকক্ষণ ধরে বক্তব্য দিই, একটু আগে 1 ঘন্টা 2 মিনিট বক্তব্য দিয়েছি। অনেক জায়গায় দেখি একটু বোঝানো গেলে ভালো আর কি। মানে অ্যাকচুয়ালি আমরা এই দীর্ঘদিন ধরে রংপুরের মানুষ যে প্রতারণা শিকার, এটা ঠিক না ঠিক? আমরা ভোট দিয়েছি, আবার ভোট দিয়ে এমপি বানিয়েছি, আবার ভোট না দিয়েও এমপি হয়েছে, হয় না? এমপি হয়েছে। এই দীর্ঘ 40 বছর 42 বছর ধরে আমরা একটা রাজনৈতিক দলের বা একটা পরিবারের লোককে ভোট দিলাম, কিন্তু রংপুরের মানুষের কি উন্নয়ন হলো? ঠিক না ঠিক? দেখেন, এখানে একটা কথা শুধু আমার মনে হয় বলা উচিত, তাহলেই সবার জন্য সহজ হবে। যে এখানে অনেক মুরব্বী আছে, এই যে আমাদের সভাপতি সাহেব আছেন, অনেকে আছেন। আজ থেকে 50 বছর আগে রংপুরের চিত্রটা কি ছিল? ওনারা বলবেন যে এই রংপুরে বাংলাদেশের অন্যান্য এলাকার লোক এসে বসতি তৈরি করেছে, করে নাই? রংপুরে ময়মনসিংহের লোক আসছে, এসে এখানে ঘর বাড়ি তৈরি করেছে। টাঙ্গাইলের লোক আসছে, বগুড়ার সারিয়াকান্দির লোক আছে, এবং কুমিল্লার লোক আসছে, নোয়াখালীর লোক আসছে। আমরা আগে দেখেছি আমাদের স্কুলের সকল মৌলানা টিচার গুলো কি ছিল? নোয়াখালী এবং কুমিল্লা। রংপুর হাই, রবার্টসনগঞ্জ, আফারুল্লাহ সব স্কুলের টিচার ছিল। আরবি টিচার হলো নোয়াখালীর লোক। কেন ওনারা আসলেন এইদিকে? সে ওই দিকে হচ্ছে নদী ভেঙে গেছে, জমি জমা বিলীন হয়ে গেছে, ওইদিকে কোনো কাজ নেই, যার জন্য তখন আমাদের রংপুর ছিল। আমরা রংপুরকে বলতাম যে আমাদের রঙের আসে ভরপুর, আমাদের সেই রংপুর। কি ছিল? আমরা বলতাম গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, ভাওয়াইয়া গাছ নাকি বগি গাড়িয়াল ভাই চিলমারির বন্দর, ভাইয়ের চিলমারির বন্দর। আমরা এই গানটা শুনতাম, ভাওয়াইয়া গান। তা কি এমন বিষয় হলো যে এই 50 বছরে কুমিল্লা নোয়াখালী থেকে যারা আসতো তাদের আসা বন্ধ হলো, রংপুরের লোক নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, সিলেট যাওয়া শুরু করলো। ঠিক না? সেটা হচ্ছে
আপনি মডার্ন মোড়ে যদি যান দেখবেন বাসের উপরে কিছু কিছু সময়ে দড়ি দিয়ে বান্ধা লোক আছে, দড়ি দিয়ে বাসের উপরে বাঁধছে। কেন বাঁধছে? এরা রাত্রেবেলা বাসে কুমিল্লা যাবে। কুমিল্লার ভাড়া এখান থেকে নর্মালি 800 থেকে 900 টাকা, ওরা 300 টাকায় যাবে। এই জন্য বাসের ছাদে বেঁধে দেওয়া আছে, 300 টাকা দিতে হবে, কম খরচে কম ভাড়ায়। কোথায় যাবে? কুমিল্লা। কিসের জন্য যাবে? ধান কাটতে, ধান কাটতে। এর কি বাইরে অন্য কিছু? বোনেরা ভাইরা, অন্য কিছু না। টাকা যাবে কি করতে? রিক্সা চালাতে। গার্মেন্টস কর্মীরা টাকা যাবে কি চালাতে? গার্মেন্টস এর কাজ করতে। এই 40 বছরে আমরা রংপুরের মানুষ, আমরা আস্তে আস্তে গরিব হতে হতে চলে গেলাম ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, সিলেট লেবারি করতে। এখন যদি রংপুরের কোনো মানুষ যদি বলে যে ভাই আমার 2 বিঘা জমি আছে, আমি কুমিল্লার 2টা লেবার দিয়ে জমিটা চাষ করতে চাই, ধানটা কাটতে চাই, সম্ভব না অসম্ভব? আসবে কি না? কুমিল্লার কোনো লেবার আসবে? আসবে না। তার মানে পরিবর্তন। কি পরিবর্তন? আমরা এই 40 বছরে যেভাবে নিচের দিকে নেমে আসলাম, অন্য জেলার লোক ঠিক একইভাবে উপরের দিকে উঠে গেল। কুমিল্লা, নোয়াখালী, ফেনী সব জায়গায় শিল্প কলকারখানা তৈরি হইল। বাংলাদেশের যতগুলো বড় লোক এখন রংপুরে আছে, একটা আছে, সব কুমিল্লা, নোয়াখালী, সিলেট, কুষ্টিয়া এদের। এমনকি এটা বড় মজার বিষয়, এক সময় আমি জানতাম রহিমউদ্দিন বর্ষার উপরে বাংলাদেশের কারো কোনো টাকা নেই, নগদ টাকা। এই আকিস, আবুল খায়ের গ্রুপ, এই গ্রুপগুলো আমি জানি কৈমারের হাটে তামাক কিনত, তামাকের উপর বসত। তাদের পরিবর্তন দেখেন, তারা কোথায় গেছে। আর রংপুরের লোক আমরা কোথায় যাচ্ছি? আমরা লেবারি করতে যাচ্ছি। তার মানে এই 40 বছরে যারা রংপুরে জনগণের ভোট নিয়ে অথবা না নিয়ে এমপি মন্ত্রী হলো, তারা রংপুরের মানুষের কাজের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলো। ইন্ডাস্ট্রি হয়েছে একটা, কোন ইন্ডাস্ট্রি গত 40-42 বছরে রংপুরে তৈরি করার জন্য যারা এমপি মন্ত্রী ছিল তারা কোনোভাবেই ব্যবস্থা গ্রহণ করছে কি? রংপুরে মাত্র 2টা ফ্যাক্টরি, ছোট ছোট। একটা হচ্ছে কারুপণ্য, কারুপণ্য নাকি, তো ওখানে 10,000 8,000 কর্মচারী চাকরি করে, দিনে 1 শিফট, রাতে ওদের টোটাল 8-10,000। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা। ব্যক্তি তৈরি করেছে, সরকারি ভাবে কোনো কিছু তৈরি হয় নাই। আর একটা রোড একটা কোম্পানি, আজকে সকালে আমি গেছি, সেখানে 400 কর্মচারী। ইস্পাহানি শীত আমার বাসার পাশে, সেখানে গেলাম, দেখি 300-400 কর্মচারী। এরপরে আর কোন সেই রকম কোন উল্লেখযোগ্য জিনিস করে নেই। তার মানে 40 বছরে আমরা আমাদের মানুষকে, আমাদের লোকজনকে কোন কর্ম দিতে পারি নাই। এজন্য দায়ী কে? দায়ী হচ্ছে রাজনীতিবিদ, রাষ্ট্র, নাকি আমরা দায়ী না? আমরা দায়ী। কারণ রাজনীতিবিদ পরিকল্পনা করবে যে আমার এই এলাকার মানুষকে আমি কি কি কাজের মধ্যে নিয়োজিত করব, নাকি অন্য কেউ করবে, নাকি আমলা করবে, ডিসি করবে? ডিসি কোনদিন এই চিন্তা করবে না। আসবে, রুটিন ওয়ার্ক করবে, তাড়াতাড়ি মালটাল কামাবে টামাবে, তাহলে সদলে ভালো করে চলে যাবে আর এক জেলায়। কিন্তু আমি সামনে থাকবো, আপনি থাকবেন, ফুলু সাহেব, লিটন সাহেব, আমরা সবাই থাকবো। আমাদেরকে, আমরা যারা রাজনীতি করি, রাজনীতি করে নেতৃত্ব দেই, আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করতে হবে, নাকি অন্য কেউ করবে? আমলারা করবে? কোনদিন করবে না। এখানে আমাদের এই রংপুরে শাসন করলো কে? 40 বছর ধরে এরশাদ সাহেব, 8 বছর মানে দাপটের সাথে রাষ্ট্র চালাতে, তাহলে এটাই 82 থেকে 91-90। তারপরে 83 সালের পর থেকে কি হলো?
এমপি হওয়া শুরু হলো, এখানে সরকারে নেই, এমপি হলো। এই 40-42 বছর ধরে জাতীয় পার্টি মানুষকে প্রতারণার শিকার করে, প্রতারণা করে বিভিন্ন অজুহাতে তারা কি করলো, তারা 40 বছর শাসন করলো, এমপি হলো। 40 বছরে একটা কোন মানুষের কোন কর্মের ব্যবস্থা হয়েছে কি বলেন? হয়েছে? কারো কারো আমার কোন বোনের কোন ভাইয়ের ছেলে চাকরি হয়েছে? হয়নি। যা দুই একটা চাকরি হয়েছে নিজের যোগ্যতা বলে। কিন্তু আমরা রাজনীতিবিদরা যারা রংপুরের নেতৃত্ব দিয়েছি, আমরা জনগণের কোন কর্মের ব্যবস্থা করতে পারিনি। পারছে কি? পারিনি। প্রিয় ভাই ও বোনেরা, এই জন্য আমি বক্তব্য বেশি দিতে গেলে অনেক সময় হবে, আমি আর কয়েকটি কথা বলবো। সেটাতে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে, 2 দিন আগে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান রংপুরে এসেছিল না? দেখেছেন কি আপনারা? অনেকে গেছেন, অনেকে জানলেন, অনেকে টিভিতে দেখছেন, কেউ ফেসবুকে দেখছেন। উনি রংপুরে আসার আগে আমরা ওনাকে কিছু ইনফরমেশন দিয়েছি। ইনফরমেশনটা কি? যে এই রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে গেলে রংপুরে কর্মের সংস্থানের ব্যবস্থা করতে হবে। ওটা অ্যাগ্রি করেছে। রংপুরের মানুষের স্বাস্থ্য সেবা দিতে গেলে এখানে নতুন কিছু হাসপাতাল তৈরি করতে হবে। রংপুরের মানুষকে শিক্ষা, যদি উচ্চ শিক্ষা শিক্ষিত করতে হয়, রংপুরে মাত্র 2টা সরকারি স্কুল। কয়টা? 100 বছর আগে যেগুলো নির্মাণ হয়েছে। এই বাকি সময়টা স্বাধীনতার পরে আজ পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। গরিব মেধাবী অনেক ছাত্রছাত্রী আছে, অনেক পরিবারে, তারা কোনো সুযোগ সুবিধা, ভর্তির সুযোগ সুবিধা পায়নি। এবার জেলা স্কুলে আমার কাছে একটা তদবির এসেছিল, ভাই আমার ছেলেটাকে ভর্তি করায় দেন। আমি পরীক্ষা দিতে বলতেছে কি বলে ওয়েটিং লিস্টে আছে। আমি কিন্তু জানি, কারণ আমার ওয়াইফ গভর্নমেন্ট স্কুলের টিচার ছিল, 30 বছর, রিটায়ারমেন্টে গেছে। আমি জানি যে ওখানে কোনো তদবির করে ভর্তি হয় না, দেখলে আমি জানি। কিন্তু মানুষের চাপ, স্পষ্ট বলবেন না, না শব্দটা ব্যবহার করার সুযোগ নেই। দেখতেছি, চেষ্টা করতেছি, এটাই বলতে হবে। তা আমি বোনকে বললাম যে একটু দেখে আমি চেষ্টা করি। তো তার সামনে স্পিকার অন করে দিয়ে আমি জেলা স্কুলের টিচারকে ফোন করলাম, ভাই আমি একটু বিপদে আছি। ভাই কি বিপদ? আমি বললাম যে আমার এক বোন তার তদবির নিয়ে এসে তার বাচ্চাকে আপনার স্কুলে ভর্তি করতে চায়, ওয়েটিং লিস্টে আছে। আমাকে উত্তর দিল। আমি ওই বোনটাকে শুনাইলাম, কারণ শুনাইলে একবারে ফয়সালা, আর আমাকে ডিস্টার্ব করবে না। তা আমি বললাম, ভাই আমার বোনের কি হবে? কয় যে বাচ্চা কিসে আছে? বলে ওয়েটিং লিস্টে। তা আমার বলে, ভাই আমরা বাচ্চা নিয়েছি 230টা, পরীক্ষা দিয়েছে 12,000। কতগুলো? 12,000। এখন 230টা অলরেডি নিয়ে নিয়েছে, ওয়েটিং লিস্ট আছে। যদি কেউ ভর্তি না হয় তাহলে আমরা বেকার নিতে পারতাম, কিন্তু 230 জনেই ভর্তি হয়ে গেছে। আমার বোনটা শুনলো, আমার করার কিছু আছে? করার কিছু নেই। তাহলে আমি এই কথাটা কেন বললাম যে 12,000 পরীক্ষা দিয়েছে, ক্লাস 3-তে ভর্তি হওয়ার জন্য? তার মানে সিট হলো 230। রংপুরে কি এখন কত লাগলো? স্কুলটা যখন হয়েছে 100 বছর আগে, সম্ভবত 100 বছর যদি হয় তখন লোক সংখ্যা কত ছিল? 100 বছর পরে আজকে রংপুরের লোক সংখ্যা কত? সেই অনুযায়ী কয়টা গভর্নমেন্ট স্কুল দরকার, তাই না? তা আমরা কি পলিটিশিয়ানরা করতে পারছি রংপুরে? কেন? আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত ভুল। আমি যে কথাটা বললাম, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, সিলেট, কি কারণে তারা আগায় গেল? তারা কিন্তু অনেক চালাক। চালাক কি? যে সরকার আসে সেই সরকারের দিকে তারা আগেই ছোটে, তারা বোঝে এবার কোন সরকার আসবে সামনে। তারা কিন্তু এদিকে লাইন ধরে নিয়ে গিয়ে লাইনে চলে আসছে তারা। কিন্তু রংপুরের মানুষের আমরা এত সহজ সরল, আমরা আমাদের স্বার্থটা বুঝি না, ঠিক না? ঠিক। এই জন্য আমাদেরকে ভাবতে হবে। আজকে আমাদের
ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে। আপনি যে বাচ্চাটা জন্ম দিয়েছেন সেই বাচ্চাটার কথা ভাববেন না? তার কাপড় চোপড়, ওষুধ, চিকিৎসাপত্র, অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসার কথা ভাববেন না? না ভাবে সন্তান জন্ম দেবেন, তাহলে সেই সন্তান কি বেড়ে উঠবে? উঠবে না। রংপুরেও একই অবস্থা। আপনি রাজনৈতিক সিদ্ধান্তটা যদি সঠিকভাবে না নেন, তাহলে আপনার কোনো উন্নয়ন হবে না। হবে কি? যিনি উন্নয়ন করবেন তার সাথে আপনার সুসম্পর্ক নাই, তিনি আপনার উন্নয়ন করবে? কোনদিন করবে না। প্রতিটা মানুষ আমরা ব্যক্তির কথা চিন্তা করি, নিজের কথা চিন্তা করি। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হবেন নাকি? উনি যদি রংপুরে ওনার প্রতিনিধি পায়, তাহলে উনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। এখন ওনার কাছে যদি গিয়ে আমরা বলি যে আমাদের রংপুরে এই সমস্যা, সেগুলো উনি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন না? তা এখন যদি ওনার কাছে আমি না যাইতে পারি, আপনারা যদি রাস্তা না করে দেন, তাহলে আমাদের উন্নয়ন করা কি সম্ভব? ডাব গাছ, আম গাছ, পেয়ারা গাছ, কুলা, দালচা যদি এমপি হয়, ওনার কাছে কি যেতে পারবে? যেতে পারবে কি? যেতে পারবে না। তার মানে হচ্ছে আমরা উন্নয়ন থেকে অন্য কাউকে যদি ভোট দেই, উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হব। আরো একটা পার্টি এখন রংপুরে, আমি রাস্তায় নামি, জনগণের সাথে যোগাযোগ করি, ইদানিং দেখতেছি লাঙ্গল মার্কা প্রার্থী উনিও দোকানে যাচ্ছেন। খেলার নাম কি? বাবাজি। আগে তো কোনদিন কারো কাছে ভোট চাইতে যাও নাই, গেছে? কোনদিন গেছে কি কারো কাছে ভোট চাইতে? যায় নাই। ওনার সাথে 4-5টা রংপুরের দালাল আছে। দালাল, এই দালালদের থেকে আমাদের রংপুরকে মুক্ত করতে হবে। দালাল আছে 4-5টা, তারা ওনাকে নামায়, ওনার পয়সাটা নেয়, কিছু পয়সা খরচ করে, আর রংপুরের মানুষ তো এমনি ভরতে মনে করতে। এবার কি সেই সুযোগ আছে? না। রংপুরের মানুষ, আমার বিশ্বাস, তাদের চিন্তা চেতনার অনেক পরিবর্তন ঘটিয়েছে। আমি রাস্তা দিয়ে চলি, মানুষ দেখলেই চিল্লায় দাঁড়িয়েছে। এটা আগে কোনদিন এটা রংপুরে হয় নাই। বিশেষ করে আমি যতগুলা মিটিং এ পর্যন্ত করেছি, প্রতিটা মিটিং এ 70 থেকে 60% বোনরা উপস্থিত ছিল। কথাটা হচ্ছে, আজকেও আপনাদের এখানে যে যতগুলো মিটিং করলাম, সব মিটিং এ ভাইদের চেয়ে বোনরা বেশি। তার মানে এবার বোনরা সিদ্ধান্ত নিয়েছে ধানের শীষে ভোট দেবে। ঠিক কিনা? ঠিক। যদি না হতো তাহলে কষ্ট করে 4-5 ঘন্টা এখানে বসে থাকতো। এবং ভাইরাও সিদ্ধান্ত নিয়েছে যে এবার ধানের শীষে ভোট দিবে। আমরা তো উন্নয়ন চাই, উন্নতি চাই। দীর্ঘদিন তো আমার ভাইরা দেখছে, দেখে নাই? তার মানে আমাদের মূল ইস্যু, আমি যেটা মনে করি মূল ইস্যু হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের আগে কর্মের সংস্থান করতে হবে। ঠিক না নাকি? কর্ম দিতে হবে। কুমিল্লা থেকে লোক ফিরে আনতে হবে রংপুরে, বলে লেবারি করা আর যাবে, কাজ দিতে হবে। লেবার থেকে ফিরে আনবেন, কাজ দেবেন না, ইন্ডাস্ট্রি করতে হবে। আপনি কাজ বন্ধুকে কাজ দেবেন না, গার্মেন্টস করতে হবে। বড় বড় যারা ইনভেস্ট করেছে তাদেরকে নিয়ে আসতে হবে রংপুরে, সকল সুযোগ সুবিধা দিতে হবে। এবং তারেক রহমান গত পরশুদিন এখানে কিন্তু কয়েকটা ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিলেন? উনি বললেন যে রংপুরের মানুষের কর্মসংস্থানের জন্য আমরা রংপুরে ইকোনমিক জোন প্রতিষ্ঠা করব। কথাটা বুঝতে পারছে? তার মানে শিল্প কল কারখানা উনি তৈরি করবেন। দ্বিতীয়ত কি বললেন? রংপুরে অনেক ঋণী মানুষ আছে। কি ঋণী? বাটপার ঋণ না, মানে 100 কোটি টাকা নিলাম নিয়ে চলে গেলাম আমেরিকা, তা না। ছোট্ট ছোট্ট 10,000, 20,000, মানে আমাদের
গরিব ভাই বোনদের কিছু কৃষি ঋণ শোধ করতে পারে নাই, বোনরা একটু এনজিও থেকে ঋণ দিতে শোধ করতে পারে নাই, মামলা দিতে এনজিও, এই সব ঋণ উনি বলেছেন আমরা মাফ করে দেব। কি বলেছেন? মাফ করে দেব। যদি কোনো এনজিওকে টাকা দিতে হয় আমরা সরকার থেকে ওই টাকা দিয়ে শোধ করবো, শুধুমাত্র রংপুরের মানুষের জন্য। এই কথাটা উনি সেদিন বলেছেন। আর কি বলেছেন? বলে আমরা স্বাস্থ্য সেবা ডেভেলপমেন্ট করার জন্য আমরা এখানে আরো নতুন হাসপাতাল তৈরি করব, আমি তৈরি করবো, এই কথাটা উনি বলেছেন। এবং আরো সরকারি স্কুল আমরা শিক্ষার জন্য যেগুলো প্রয়োজন আমরা সেটা করব। তো তারেক রহমান রংপুরের জন্য এই সব জিনিস উনি করেছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আমাদের রংপুরের উন্নয়ন হবে না? হবে না। কোনটা হবে না? এবং উন্নয়ন করতে গেলেই তো তারেক রহমানের যে প্রস্তাব, যে সমর্থন, যে দাবি, সেটা হচ্ছে ধানের শীষকে রংপুরে 3 আসনে বিজয়ী করা। নাকি বলেন? ঠিক না নাকি? ঠিক। ভাই বোনেরা, তারেক রহমান চিন্তা করেন সারা বাংলাদেশ নিয়ে। আমি শামসুজ্জামান শ্যামু সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করি না। করি না। কেন করি না? সারা বাংলাদেশের মধ্যে বিগত 40 বছর আমাদের রংপুর নিয়ে চিন্তা করে নাই, করছে। তাহলে আমি বলি যে এই রংপুরকে সমৃদ্ধ করতে গেলে, রংপুরের এইসব সমস্যা করতে গেলে আমি একটা ধারণা পত্র তৈরি করেছি, সমৃদ্ধ রংপুর জিনিসটা বুঝতে পারছেন। সমৃদ্ধ রংপুর তৈরি করতে কি কি দরকার, যেটা তারেক রহমান বলেছেন, কর্মের ক্ষেত্র তৈরি করতে হবে। খালি চাকরি দেবো বাংলাদেশে ইন্ডাস্ট্রি করি তা হবে, বিদেশেও লোক পাঠাইতে হবে। এই জন্য ট্রেনিং সেন্টার তৈরি করতে হবে, ইমিডিয়েট, যত তাড়াতাড়ি করা সম্ভব। ট্রেনিং সেন্টারে টেকনিক্যাল ট্রেনিং দিতে হবে, ভাষাও শিখাইতে হবে। আপনি সবকিছু জানেন, জাপানে যাবেন, জাপানিজ ভাষা জানেন না, ওখানে যে আপনাকে 1 বছর আবার জাপানিজ ভাষা শিখতে হবে। 1 বছর কি করবেন? চাকরি তো করতে পারবেন না। এই জন্য ভাষা শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, এবং সাথে সাথে এই রংপুরের মানুষের জন্য উনি বলেছেন বিনা সুদে আমরা বিদেশে যাওয়ার জন্য লোন দিব। কথাটা বুঝতে পারছি? ট্রেনিং নেবেন, লেখাপড়া শিখবেন, টাকা নাই, রিক্সাওয়ালা বাবা, শ্রমিক বাবা, কৃষক বাবা 3 লাখ টাকা দিতে পারবে না, ব্যাংকে আমরা বাধ্য করব তুমি 3 লাখ টাকা বিনা সুদে দিয়ে দাও। টাকা বিদেশ থেকে পাঠাবে, শোধ করতে কোনো তো সমস্যা নেই। হাজার হাজার কোটি টাকা মানুষ মারি খাচ্ছে, ব্যাংক থেকে খাচ্ছে না। আর একটা মানুষ যদি 3 লাখ টাকা পেয়ে ও যদি বিদেশে যে ফরেন কারেন্সি যদি দেশে নিয়ে আসতে পারে, 1 মাসে বা 2 মাস বা 3 মাস বা 6 মাসের মধ্যে তার লোন শোধ করে বাড়িতে যদি টাকা পাঠায়, সেই বাড়িতে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। বাইরে বোনা, সেই কারণে এই সবগুলো আমি চিন্তা করেছি সমৃদ্ধ রংপুর। তার মানে এর মধ্যে আছে শ্যামাসুন্দরী খাল, কেডি খাল, এইসব খাল আছে। রংপুর শহরের চতুর্দিকে আরো 2-3টা হাসপাতাল আছে। কর্মের জন্য যেগুলো ক্ষেত্র তৈরি করা যায় সেই ক্ষেত্র আছে। আরো রংপুর মানুষের চিকিৎসার জন্য ব্যবস্থা আছে। এগুলো আমি প্রস্তাবনা তৈরি করেছি। আমি বলেছি, অনেক জায়গায় বলি, এখনো বলছি যে তারেক রহমান চিন্তা করে সারা বাংলাদেশ নিয়ে, বিশ্ব নিয়ে, নাকি? আন্তর্জাতিক কিছু রাজনীতি তো আছে। তা আমার কি বাংলাদেশ নিয়ে, বিশ্ব নিয়ে চিন্তা করার সময় আছে? যোগ্যতা আছে? আমার যোগ্যতা হল রংপুরকে নিয়ে চিন্তা করা। আমরা কিভাবে রংপুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই চিন্তা ভাবনা নিয়ে আমিও রংপুরকে সমৃদ্ধ করতে চাই। এবং সমৃদ্ধ রংপুর মানে কিছু 11টা বিষয় নিয়ে আমরা কাজ করব। কাজ করলে ইনশাল্লাহ আমাদের রংপুর ডেভেলপ হবে, রংপুর এগিয়ে যাবে। এবং আমরা তারেক রহমানের কাছে আমাদের দীর্ঘ 40 বছর যে আমরা পাইলাম না, প্রোগ্রাম লোক তো পাইছে, কম বেশি পাই নাই, গোপালগঞ্জের লোক পাই নাই, আমরা রংপুরের লোক আমরা বসে থাকবো। হ্যাঁ, বসে থাকার আমরা মানুষ যারা বসে থাকবে তারা তো আমাদের শেষ করে দেবে। আমরা সামনের দিকে এগিয়ে দিতে হবে। সামনের দিন এগিয়ে যাওয়া মানে ধানের শীষে গানের বিদ্যুতের বিজয়ী করতে হবে, ধানের শীষে এগিয়ে দিতে হবে, তাহলে এটা সম্ভব। আদারওয়াইজ এটা কি সম্ভব? সম্ভব কি?
না, কখনই সম্ভব না। এই বিষয়গুলো আপনাদেরকে ভাবতে হবে। ভাই ও বোনেরা, আমি অনেকক্ষণ ধরে বক্তব্য দিলাম, যেগুলো 2-3 মিনিট বা 10 মিনিট বক্তব্য দেওয়ার কথা, এই কথাগুলো বলতে বাধ্য হলাম। তুমি ধানের শীষের বাইরে আমরা কোনো চিন্তা করি, তাহলে আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করবো নাকি? সংসারের ভবিষ্যৎ ধ্বংস করবো না? আমরা যদি বিকল্প কোনো চিন্তা করে আমাদের রংপুরকে ধ্বংস করে ফেলব। অন্য কোনো মার্কা যদি এখানে ধানের শীষ বাদে এমপি হয়, ডেভেলপমেন্ট হবে কি? লাঙ্গল, দাঁড়িপাল্লা, পাখা, কেচি হবে? তার কারণ তো আশেপাশেই ফিরতে পারবে না, ফিরতে 5 বছর চলে যাবে। অন্য কেউ কি দেখতে সবাই যাবে না? দিবে বলে আজকে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো, লাইন দিবে? সবাই দিবে? কিন্তু আপনারা যদি ধানের শীষকে ভোট দেন, রংপুরে যদি ধানের শীষ বিজয়ী হয়, তাই এটা তো 1-2 সেকেন্ড, 1-2 মিনিট নাকি? দেবে না? তার সাথে সাথে আমি যোগাযোগ করতে পারবো। তাই আমরা রংপুরে প্রজেক্ট তৈরি করে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য একসাথে রেডি করে আমরা ঝাঁপিয়ে করতে পারবো। এবং উনি এটা করবেন, উনি তো ওয়াদা করে গেছেন রংপুরে, এবং রংপুরে ধানের শীষ আমার হাতে তুলে দিয়ে গেছেন। তারপরে এই না বোঝায় না যে উনি রংপুরের উন্নয়ন করতে চান, বোঝে নাকি? বোঝে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। ইনশাল্লাহ আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি এখানে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় একজনও নাই যিনি ধানের শীষকে ভোট দেবেন না এখানে এসেছেন। আছে কি? আমি ঠিক বললাম না ভুল বললাম? সবাই ধানের শীষে ভোট দেবেন, আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন ভোট দিতে, পাড়া প্রতিবেশীকে ভোট দিতে বলবেন। ইনশাল্লাহ রংপুরের মানুষের যে বর্তমান চিন্তাধারা, রংপুরের ধানের শীষ তারেক রহমানের পাশে থেকে রংপুরের ডেভেলপমেন্ট করবে, মানে ধানের শীষ, রংপুরের মানুষের ধানের শীষকে ভোট। এখানে লোকাল প্রবলেম, 22 বছর ভালো রয়েছে। আসলে এই জমিটা নিয়ে অনেক ঝামেলা আছে, আমার উপর অনেক চাপ আসছে। যারা এমপি পার্টি তারা ঢাকায় তদবির করছে, আমার উপর অনেক চাপ আসছে ওই পার্টি থেকে। তা আমি ওই পার্টির চাপকে চাপ মনে করে নিই। আমি বলছি যে আমার রংপুরের কোন ব্যক্তি এটার সাথে জড়াইছে কিনা। ব্যক্তি হলো তার ব্যক্তি স্বার্থ, কিন্তু এটা হলো সমষ্টিগত স্বার্থ। কিসের স্বার্থ? সমষ্টিগত, এলাকার স্বার্থ। এলাকার স্বার্থ আমি না দেখিয়া কোন ব্যক্তির স্বার্থ দেখতে যাব, এটা আমার চরিত্রের মধ্যে নাই। এই জন্য আমি বলেছি যে ভাই, এই ব্যাপারে আমি আপনার পক্ষে কোনো কথা বলতে পারবো না। আমি প্রশাসনকে বলে দিয়েছি, যে ডিসি কে বলছি, আমি পিপি কে বলে দিয়েছি, কাজটা ঠিক মতো যেন হয়। ডিসিকে বারবার বলছি এবং পিপি কেও বলে দিয়েছি। বলছি যে এর বাইরে কোন ব্যক্তির স্বার্থ চারিতার্থ করার পক্ষে আপনারা থাকবেন, আমি আপনাদের সাথে বলতে পারি। তো সেই জন্য আজকে যারা আপনারা এখানে আছেন, ইনশাল্লাহ আল্লাহ আমাকে বিজয়ী করবে। বিজয়ী করলে আমি এই ব্যাপারে জনগণের সাথে থাকবো। কি বলেন আপনারা? জনগণের সাথে থাকবো এবং জনগণ সম্মিলিতভাবে থাকলেই যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব। সম্ভব কিনা? সম্ভব। এই জন্য আমরা ইনশাল্লাহ সেটা কামিয়াবি হবো। আইন আমাদের পক্ষে থাকবে এবং যদি অন্য কিছু ব্যবস্থা নিতেও হয় আমরা নিব জনগণের সাথে, কোন ব্যক্তির সাথে কাজ করবো না, জনগণের সাথে কাজ করবো। তাই ওনারা অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আমারও একটা মিটিং আছে মোমিনপুরে, এখানে সেখানে না, অনেক দূরে, পরে প্রায় অনেক লোক বসে আছে। আমি যাব, আজকে আমার কথায় কেউ আঘাত পেলেন, ভুল ত্রুটি হলে আপনারা মাফ করবেন। এবং আমি রংপুরকে সমৃদ্ধ রংপুর করতে চাই, তারেক রহমানের পাশে থেকে রংপুরের উন্নয়ন করতে চাই এবং আপনাদের এই ব্যাপারে সহযোগিতা দেওয়া, এইটা কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।